গুড মর্নিং এভরিবডি। আজ আমি আবার সমাস নিয়ে আলোচনা করব। তোমরা মন দিয়ে শোনো। আচ্ছা, তোমরা কি কোনোদিন মনে করেছো তোমাদের শৈশবের কথা? অর্থাৎ যখন তোমরা ছোট ছিলে, তখন যদি তোমাদেরকে তোমার বাবা মা বা পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করতো, আচ্ছা সোনা বলো তো তোমার হাতে কটা আঙুল, তখন তোমরা কিভাবে উত্তর দিতে? না, একটা একটা আঙুলকে কাউন্টিং করে 1 2 3 4 5। কিন্তু এখন তোমরা যথেষ্ট বড় হয়ে গেছো। এখন যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে তোমাদের কটা আঙুল, তোমরা কিন্তু আর শৈশবের ন্যায় 1 2 3 4 5 করে কাউন্ট করবে না। তোমরা সরাসরি উত্তর দিবে 5টি। তবে আমরা এখানে কি দেখলাম, যে আগে যে ব্যাখ্যা করে বলা অংশটা এখন তোমরা একেবারে বলে দিচ্ছ। তো একবারে যে বলে দেওয়া অংশটা, এটাই কিন্তু সমাস। তবে আজ আমরা কর্মধারায় সমাস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমাদেরকে জানার দরকার বা জানার প্রয়োজন রয়েছে কর্মধারয় সমাস কাকে বলে। যে সমাসে পূর্বপদ পরপদের বিশেষণ রূপে অবস্থান করে এবং পরপদেরই অর্থ প্রাধান্য পায়, তাহা কর্মধারয় সমাস। তো কর্মধারয় সমাসে উভয় পদে কর্তৃকারকের একই বিভক্তি অর্থাৎ শূন্য বিভক্তি হয়। এবার আমরা জানবো যে কর্মকারকের ক্লাসিফিকেশন অর্থাৎ ভাগগুলো। তো কর্মকারক সমাসকে 5 ভাগে ভাগ করা হয়। কি কি? সাধারণ কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস ও রূপক কর্মধারয় সমাস। এই 5টি ভাগের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ 3টি কর্মধারয় হচ্ছে উপমান, উপমিত, রূপক কর্মধারয়। আজকে আমি উপমান, উপমিত, রূপক এই 3টি কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা উপমান ও উপমিত কর্মধারয় নিয়ে আলোচনা করব এবং এই দুটো একসঙ্গে আলোচনা করব। সেই জন্য আমি একদিকে রাখলাম উপমান, অন্যদিকে রাখলাম উপমিত কর্মধারয় সমাস। তো প্রথমে আমি উপমান কর্মধারয় সমাসটা কি দেখব। উপমানের যদি আমি শেষের অংশ 9টা বাদ দেই, তো কি পড়ে থাকে? উপমা। তো উপমার অর্থ হচ্ছে যার সঙ্গে আমাদের একটা পরিচয় আছে, যা সত্য সত্য জিনিস, আর সত্য জিনিস হলো উপমান কর্মধারয় সমাস। আবার অপরপক্ষে উপমিত অংশে যদি আমি শেষের তটাকে অমিট করি বা বাদ দেই, তখন পড়ে থাকে কি? উপমি। যা কোনোদিন আমি শুনিনি এই উপমি কথাটি, যা একটা মিথ্যা জিনিস, আর মিথ্যা কোনো কিছু হলেই এটা হবে উপমিত কর্মধারয় সমাস। এবার আমরা দেখব যে কিভাবে হচ্ছে এটা। যদি বলা হয় তুষার শুভ্র, তো একে ব্যাস বাক্য করলে কি হবে? তুষারের ন্যায় শুভ্র। তো এখানে তুষার একটা হচ্ছে, তুষার মানে বরফ, আর শুভ্র মানে হচ্ছে সাদা। যখন যে তুষারটা যখন বরফটা কি দেখতে সাদা, তো এটা একটা সত্য জিনিস, এর সঙ্গে আমাদের পরিচয় রয়েছে। তো এটি কি সমাস হবে? উপমান কর্মধারয় সমাস। এবার যদি বলি চক্ষুলতা, তো এর ব্যাস বাক্য ভাঙলে কি হবে? চক্ষু লতার ন্যায়। তো কোনোদিন চক্ষুলতার ন্যায় কি হতে পারে? লতার মতো কিছু হতে পারে? আমরা জাস্ট একটা রূপদান করার জন্য আমরা বলে থাকি, কিন্তু কি সত্যিকারের কি কখনো চক্ষু লতার মতো হয়? তো যেহেতু এটি মিথ্যা জিনিস, তাই এটি হবে উপমিত কর্মধারয়। আরো কয়েকটি উদাহরণ নিয়ে দেখা যাক। যে অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা। অরুণ কি? সূর্য। রাঙা মানে রঙিন, তো সূর্যের ন্যায় রঙিন হতেই পারে, তো এটি উপমান কর্মধারয়। কিন্তু যদি বলি পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, তো পুরুষ কখনো সিংহের মতো হতে পারে না,
তো এটাও একটা মিথ্যা জিনিস। তো এটি হবে উপমিত কর্মধারয় সমাস। এবার যেটা আমরা জানবো রূপক কর্মধারয়, যে তোমরা সবসময় মনে রাখবে সমস্ত পদের দুটো অংশ থাকে, পূর্বপদ ও পরপদ। যদি সমস্ত পদের পূর্বপদ অর্থাৎ প্রথম অংশে যদি দেখা, ধরা, ছোঁয়া না গিয়ে যদি অনুভব করা যায়, যে কোনো একটা জিনিসকে যদি না দেখে, না ধরে, না ছুঁয়ে যদি অনুভব করা যায়, তখন সেটা হবে রূপক কর্মধারয় সমাস। যদি বলা হয় মন ভাঁজি বা মন রূপ মাঝি বা বিষাদ সিন্ধু, ক্রোধানল, এগুলো কি রূপক কর্মধারয়। কি মন মাঝি, যে এটাকে না দেখে, না ধরে, না ছুঁয়ে এমন অনুভব করা যাচ্ছে, তো এটা হচ্ছে রূপক কর্মধারয়। এবার আমি 3টে উদাহরণ নেব। উপমার হচ্ছে তুষার শুভ্র, উপমিতর হচ্ছে মুখচন্দ্র, আর রূপকের হচ্ছে বিষাদ সিন্ধু। তো এই 3টে হচ্ছে কর্মধারয় সমাস। তো এই সমাসগুলো অন্য কোনো সমাস কি হবে? আমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে এই তুষার শুভ্র তো দ্বন্দ্ব সমাস হতে পারে, মুখচন্দ্র করে দিয়ে আমি দ্বন্দ্ব সমাসও করতে পারি। তো আমরা এখন ওটা নিয়ে আলোচনা করবো যে এগুলো অন্য কোনো সমাস হতে পারে কি পারে না। প্রথম আমরা ধরি দ্বন্দ্ব সমাস। যে তুষার শুভ্র, তো তুষার একটি সম্পূর্ণ আলাদা বিষয়, আর শুভ্র সাদা সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু আমরা দ্বন্দ্ব সমাসে কি জানি না, দ্বন্দ্ব সমাসে একই রকম বিষয় থাকতে হবে। একই রকম ভাবে মুখচন্দ্র, বিষাদ সিন্ধু একই রকম বিষয় নয়। মুখ আলাদা, চন্দ্র আলাদা, বিষাদ একটা অবস্থা, সিন্ধু একটা আলাদা, তো সবগুলোই আলাদা, তো একটা দ্বন্দ্ব সমাস হবে না। তো এবার আসি দ্বিগু বা সংখ্যাবাচক বহুব্রীহি। তো এখানে প্রথম অংশে একটা করে সংখ্যা থাকবে দ্বিগু বা সংখ্যাবাচক বহুব্রীহিতে, কিন্তু এখানে কোনো সংখ্যা নেই, তো এটা দ্বিগু বা সংখ্যাবাচক বহুব্রীহি হবে না। তো এবার আছে অব্যয়ীভাব সমাস। যে অব্যয়ীভাব সমাস তখনই হবে যদি প্রথমে একটা অব্যয় থাকে, কিন্তু এখানে দেখছে যে দুটোই বিশেষ্য পদ বা দুটো বিশেষ্য পদ, এখানে কোনো অব্যয় নেই। তুষার শুভ্র এটা কি দুটোই বিশেষ্য পদ আসছে, তো এখানে কোনো অব্যয় নেই, তো এগুলো কোনো অব্যয়ীভাব সমাসও হবে না। তো বহুব্রীহি সমাস না, বহুব্রীহি সমাস তখনই হবে যদি সমস্যমানের সাথে সমস্ত পদের অর্থের মিল থাকতে হবে, তবে আমি বহুব্রীহি সমাস বলবো, কিন্তু এখানে তা নেই, তো এটা বহুব্রীহি সমাস হবে না। তো তৎপুরুষও হবে না, কারণ তৎপুরুষ সমাসে এতে প্রথম অংশে একটা বিভক্তি থাকে, যা এতে নেই। যদি বলি বিষাদে সিন্ধু, মুখে চন্দ্র, যে কোনো কি অর্থ ঠিকঠাক হচ্ছে বা কোনো সেন্স দেয়, তো এগুলো তৎপুরুষ সমাসও হবে না। তবে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু সমাস রয়েছে যে পার্টিকুলার সেই সমাসই হবে, সব সমাসে সেগুলোকে নিয়ে গেলে কিন্তু আমরা ভুল করে ফেলবো। তাই তোমরা সমাসটা মন দিয়ে ভালো করে শেখো।